তো সবাইকে স্বাগতম রিচ গার্ল কেয়ারটেকার সিজন 1 এপিসোড 1 এর এক্সপ্লেনেশনে। আর ভাই এটা শেষের দিকে ঘমঘমে একদম দারুণ হবে, মানে একদম জার্জার হয়ে যাবে। তো চলো দেরি না করে ডাইরেক্ট শুরু করি এক্সপ্লেনেশনটা। এপিসোডের শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টারকে, যার নাম এখানে তোমরা ইৎসুকি বলা হয়েছে, আর আমরা ওকে ইৎসুকি বলেই ডাকে। তো দেখি আমাদের ইৎসুকিকে, ও স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে সত্যি কথা বলতে এটা অনেক বড়। আর তারপর নিজেরাই বলে যে এটা জাপানের 3টা সবচেয়ে বড় স্কুলের মধ্যে একটা, আর অনেক ধনী পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। আর জাপানের অনেক বড় লোকরা যারা এখন বড় বড় পদে আছে, তারা সবাই এই স্কুল থেকে পড়াশোনা ইংরেজ সমাপ্ত করেছে, হোক সেটা এখানকার প্রেসিডেন্ট হোক অথবা কোনো বড় কোম্পানির প্রধান, মানে সবাই তাদের পড়াশোনা এখান থেকেই করেছে। আর তখন আমরা দেখি এখানে একটা মেয়ে আছে, আর সে এখানে আরেক মেয়ের সঙ্গে কথা বলছে যার নাম কনহন হাসান। আর আমরা দেখতে পাই আমাদের কনহন হাসান আর ভাই, ও অনেক কিউট হয়, আর ও এখানে ফিমেল লিড হতে যাচ্ছে দেখি। তো এখানে ইৎসুকি বলছে সত্যি বলতে ও অনেক সুন্দর, সত্যি সত্যি ভাই ও খুব সুন্দরী হয়। আর এখানে যত মানুষ আছে ওরা সবাই একটাই কথা বলছে, শেষ পর্যন্ত কেমন করে কনহন হাসান এত সুন্দর লাগতে পারে। আর সেটা সব সময় তারপর ইৎসুকি নিজের কাছে বলছে সত্যি ওরা ঠিক বলছে, ও সত্যি খুব ভালো মানুষ। তখন আমরা দেখি যে আমাদের কনহানা থাকে ইৎসুকি সামনে এসে বলল, তোমার কি হয়ে গেছে, তুমি কেন এত ভাবছি? অনেকক্ষণ চুপ থাকার পর ইতসুকি হঠাৎ বলল, না রে কিছু না, আমি একদম ঠিক আছে, শুধু একটু ভাবছিলাম। তখন তার কাউকে করোনা পৌঁছে বলল, তো ঠিক আছে এখন আমরা ভিতরে যাই। এখানে সবাই ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং সবাই বলে আরে এই লোকটাকে, আর কিভাবে তার এখানে আসার খবর হলো। তারপর আমরা দেখলাম ইতোসুকিকে, সে বলল গতকাল থেকে সবকিছু আর আগের মতো নেই, মানে আমি কখনো ভাবিও না যে আমি এই দুনিয়ার কোনো অংশ হতে পারবো বা এই স্কুলে আসতে পারবো। এখানে সিন শিফট হয় একটু অতীতে, মানে কালের পর কালের মধ্যে। আর এখানে আমরা দেখি আমাদের ইচুইকে, যে এখানে পার্ট টাইম জব করছে। তখনই একটা ওয়ার্কার আসে, যিনি আসলে তার বালাইস, তারপর বলে তোমরা এখানে বেশ ভালো কাজ করেছো আর তোমার কাজ এখন শেষ হয়ে গেছে, তোমার পেমেন্টও ইতিমধ্যেই তোমার অ্যাকাউন্টে চলে গেছে। আমাদের ইচুই বলে অনেক অনেক ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ, এটা বলতে চায়। কিছু না, এখন তুমি যেতে পারো। তো এবার যে তোমনারি অর্থাৎ ইতোসুকি, সে এখানে এসে তার কাপড় নিয়ে যাবে আর এখান থেকে বের হয়ে যাবে। তখনই একটা অন্য ওয়ার্কার ওর কাছে প্রশ্ন করে, হে একটু বলো তো এই লোকটা এখানে কাজ কেন করছিল, পড়াশোনা তো করছে না? তারপর ওই ওয়ার্কারটা বলে, না এমন কিছু না, আসলে আমাদের ইতোসুকি নিজের খরচ সামলায়, মানে পড়াশোনার খরচ যাই হোক না কেন সেসব নিজের পয়সায় চালায়, ওই কাজটাই করে। আর এইভাবেই সকাল থেকে রাত অবধি শুধু কাজেই লেগে থাকে। আর আমরা দেখি ইয়োশিকে, সে কথা বলতে শুরু করে যে আসলে ছোটবেলা থেকে এখন পর্যন্ত সে এখানে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠে, কারণ তার মায়ের বাবা সবসময় এখানে বা জুয়া খেলছে বা টাকা খরচ করে যাচ্ছে। আর আমি ভাবেছিলাম হয়তো আমার জীবন এখন বদলে যাবে, কিন্তু ওই দিন এমন কিছু হলো যা আমি ভাবতেও পারিনি। আর আমরা দেখি এখানে ইহেসুকি কাজ থেকে বাড়ি ফিরছে এবং মায়ের বাবাকে ডেকে বলছে আমি বাড়ি ফিরে এসেছে, কিন্তু রেসপন্সে একদম কোনো আওয়াজই শোনা যায় না। সে বলে এত কথাবার্তা করা মানুষগুলো এত চুপচাপ কিভাবে থাকতে পারে, নাকি এখনো ঘুমাচ্ছেন? ওর নিজের ইচ্ছুকি ভিতরে ঢুকে দেখে ভাইয়ের ঘরটা একদম ফাঁকা কালোকুটি। সে বলে এইটাও তো তারা গেল, তাহলে গেল কই? তখন ও একটুকরো চিঠি পায় যেটাতে লেখা আছে সিইউ। আর এখানে আমরা দেখি নিজের সুইকে বলে আহত, এর মানে হলো এরা এখানে নয়, বাইরে গিয়েছে। যাই হোক, খারাপ না, একদম ভালো ব্যাপার না। আর এখানে হাসতে শুরু করে হঠাৎ করেই ও কিছু বুঝতে পারে যে ওই মানুষগুলো হয়তো চুপচাপ পালিয়ে গেছে। আর যে ইচ্ছুক আছে সে এখানে সব র্যাক্স গুলো পরীক্ষা করা শুরু করে, আর যেটা ভয় ছিল সেটাই ঘটে। ওর পিতামাতা ওর সব টাকা নিয়ে পিছে চলে গেছে, মানে ওকে এমনই গরিবিতে একা ফেলে রেখে সিন শিফট হয়। আমরা দেখি ইচ্ছুককে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ কিছু টাকা হাতে নিয়ে বলে এত টাকায় আমাকে খাবারও চালাতে হবে, থাকতেই হবে, আর সবকিছু করতে হবে, আর এটা একদম কিভাবে ম্যানেজ করব? তাছাড়া কাল আমার স্কুলের প্রথম দিন, আমি তো ঠিক মতো সামলাতে পারবো না মনে হচ্ছে, আর স্কুলে যাব না। আর এই ভাবতেই সে এগোচ্ছিল, হঠাৎ 2 মেয়ে ওর পাশে দিয়ে গেল। তার মধ্যে একজন ছিল অনহানা আর অন্যজন ছিল ইসুতকি। ও বলল, ও তো এদেরই তো ওই হিল স্কুলে পড়াশোনা করে। ভাবলাম কোনো কথা না, এদেরও তো ভাগ্য আছে। আর এত বলেই ইসুতকি যখন এগোলো তখন ওকে এখানেই একটা আইডি পড়ে গেছে, ওটা তুলে নেয় এবং দেখে ভাই এতে তো একই মেয়ে আছে যেইকে সে এখনই দেখতে পেয়েছিল, মানে এটা নিজের কোন রকম আইডি হবে। ওকে বলল 1 মিনিট, তারপর ওকে নিজের দিকে একটা আইডি দেখায় আর বলে হয়তো তোমার আইডি এখনো পড়ে গেছে। আর তখনই তার মেয়ে ওই দিকে তাকায়। ঠিক সেই সময় আমরা দেখি এখানে একটা ক্যাব এসে থামে, আর ভাই ওরা ওর মেয়েকে কিডন্যাপ করে নেয়। ইসুকি বলে এটা কিরকম ব্যাপার, মানে তোমরা কারা? আর ওরা বলে ওরে তুই কার, আর তুই এখানে কি করছিস, আর তোকে কি জানে এখানে কি হয়? এরা গণনার সঙ্গে সঙ্গে ইসুকিকেও নিয়ে যায়, মানে হ্যাঁ ভাই তাকেও এখানে সাথে নিয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কোনোনা আর ইসুকির সাথে বসে আছে, আর অন্যরাও এখানে আছে। ইসুকি বলে আমার কিছুই বুঝতে পারছি না, এরা আমাকে কেন ধরে নিয়ে এসেছে? আমার বাবা মাকেই এত টাকা নেই যে তোমাদের দিতে পারবে, মানে তুই আমার কাছ থেকে কিছুই পাস না। এরা বলে বাইরে চুপ কর, আমরা তোকে কিডন্যাপ করছি না, করা হয়েছে আমরা এখানে কোনোহানাকে কিডন্যাপ করেছি, কারণ আমাদের এর থেকে টাকা দরকার। আর এই লোকেরা যখন জানতে পারে যে আসলে কোনোহানা তো এখানে একদম ধনী পরিবারের মেয়ে,
মানে একদম অনেক ধনী, তার বাবা অনেক ধনী। আর তারা মনে করে আসলে এই লোকরা এখানে খুব ভালো মানের টাকা উপার্জন করবে আর এখানে নানা কথা হবে। তখনই কননি ইসুর দিকে অনেক মিষ্টি করে দেখছে। ইসুকি বলে, ও কতটা সুন্দর মেয়ে, মানে আমি আজ পর্যন্ত এর থেকে বেশি সুন্দর মেয়ে দেখিনি, জীবনে দেখিনি এমন কিছু। আর ঠিক তখনই সে বলল, শোনো আমি ড্রিঙ্ক করতে চাই। সে বলল, কি ড্রিঙ্ক করতে চাস? তুমি এমন কিভাবে বলতে পারো? তোমার লজ্জা আসে না যে আমাকে এভাবে কথা বলছে? সে বলল, না আমার আসলেই মদ খেতেই মন চাইছে। আর সেখানে সে এত মিষ্টি আওয়াজে বলছে যে সবাই শুধু তাকিয়েই আছে। সে বলল, ঠিক আছে আমি তো কিছু করব এখন। তারপরও ছেলে আরেকজনকে বলল, ওয়ে শোন তো, ওর মদ খেতে ইচ্ছে করছে, তাই তুমি ওকে কোথাও নিয়ে যাও। তুমি এখানে কি করছো? এরপর আমরা পরের দৃশ্যে যাই কোন কোহানা, আর ও এখানে এতক্ষণ না এসে এখন বার হয়ে এসেছে। ওরা লিটারালি ওদের বলছে সব খালি হয়ে গেছে। আর ওরা দুজন একসাথে চিৎকার করে বলছে, আরে আমাদের বলো না কি খালি হয়েছে, যেটাই হোক সেটা নিজেরাই রাখো। পরের সিনে আমরা দেখি কোনো কোহানা আর ইসুকিকে, আর বাকি লোকেরা এখানে বসে আছে। আর ভাই তোমার জানো কোনো কোহানা কতটা কিউটলি এখানে ওদের দুজনকে বলতে, মানে কিডন্যাপারের কাছে বলতে, আমাকে এখানে মিষ্টি আর চা দিতে হবে। আর ইসুকি তো দারুণ সুন্দর, তার মুখটা খুলে যায়, টা খুলেই থাকে, ভাবতেই থাকে এরা ঠিক কি বলছে। এখানে ওকে তো এখানে কিডন্যাপ করা হয়েছে, অথচ ওদের কাছেই বসে চা আর মিষ্টি চাইছে। আর ওদের মধ্যে কিডন্যাপাররাও বলে, আরে কি রকম বকওয়াস করছিস, ওকে পানি দাও আর চুপ করাও, খেয়াল করো। ওর কিডন্যাপার নিজেই এসে পানি দিয়ে বলে, চুপচাপ বসে থাকো আর পানি খেতে থাকো, আমার কাছে তোমার জন্য চা আর মিষ্টি নেই। তখন ও বলে, না আমার তো সেটাই চাই, তুমি শোনো না কি আমি কি বললাম? আর ভাই ও তখন এমন টেন্ডার গলায় জিজ্ঞেস করে যে আমি কি বলবো। তারপর আমরা দেখি যে এখানে সে পানি খেতে শুরু করে। আর ভাই সে একদম অদ্ভুত ভাবে পানি খাচ্ছিল, মানে তার অর্ধেকের বেশি পানি নিচে পড়ছিল আর কিছু মুখে চলে যাচ্ছিল বলতে। আমাদের ইচ্ছুকি তাকে থামিয়ে বলল, তুমি পানি খেতে জানো না? সে বলল, না আমি বোতল থেকে পানি খেতে পারি না। ইচ্ছুকি বলল, আরে আর কেউ কথা না, আমি তো তোমাকে সাহায্য করব। তারপর তার নজর পড়লো নিচের মাটিতে, যেখানে ইচ্ছুকির কাপড়ের কাছে পানি পড়েছিল। ইচ্ছুকি বলল, তুমি এক কাজ করো, তুমি সেখানে থেকে উঠে যাও আর একটু পাশেই চলে এসে দাঁড়াও, মানে তোমার জামা কাপড় ভিজে যাবে। আর যখনই উঠে হঠাৎ করেই ছোট ছেলে মানুষের মতো সেখানে ঝপ করে পড়ে যায়। সে বলে, অরে বাবা তুমি কত নির্বোধ, আর হেসে ফেলে। তারপর তাকে তুলে ধরে বলে, ওয়েবে তোমার চোট লেগেছে, তুমি এক কাজ করো, ওখানে হাত দিও না, না হলে সেখানে ব্যাকটেরিয়া ঢুকে যাবে আর হয়তো তোমার এখানে সমস্যা হতে পারে। ঠিক তখনই ওর বন্ধু ইচ্ছুকি কোনো বানিয়ে তার আইডি দেয় আর বলে, দেখো এই আইডিটা আমি তোমাকে দেওয়ার থাকলাম, চক্রে বাচ্চারা আমাকে চিনিয়ে নিয়ে গেল। ও বলল, কোনো সমস্যা নেই, একটু পরে সবাই এসে আমাদের বাঁচাবে। তারপর ও অতি নির্দোষ ভাবে ইসুর দিকে তাকাতে লাগলো। ইসু বলল, এখন কি হয়েছে, তুমি আমাকে কেন এমন দেখছো? ও বলল, আমাকে ঘুমাতে হবে। ইসু বলল, কি ঘুমাতে হবে? ও বলল, হ্যাঁ আমার ঘুমাচ্ছে। ইসু বলল, ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়। ও বলল, না আমাকে পিলো লাগবে। ইসু বলল, কি পিলো লাগবে? ও বলল, হ্যাঁ আমাকে পিলো দরকার। ইসু বলল, তাহলে তোমার পায়ে ওইভাবে মোড়াও। ইসু বলল, ঠিক আছে আমি তো করে ফেলি। আর এটা তার পা মোড়ে নেয় আর যেই কোনটা আছে তার ল্যাবের ওপর গড়ায়। তারপর আমরা দেখি এখানে আমাদের ইচুকিকে, সে তখন ওর দিকে তাকায় আর বলে, শেষমেশ এমন একটা মেয়ে এত কিউট কিভাবে হতে পারে, মানে আজ পর্যন্ত আমি এত কিউট মেয়েকে দেখিনি। আর আমি তার সঙ্গে কথা বলছি, দেখতে পাচ্ছি। ভাই বাকিদের ফোর্স গুলো যারা অবশ্যই কোনো আনা গ্রুপ থেকে পাঠানো হয়েছে, তারা সবাই এখানে ঢুকতে চায় আর এরা এখানে কিডন্যাপারদের ধরে ফেলে। এখানে ইটুকে ওদের ধরতেই পেরেছে। আর তখনই আমাদের দেখানো হয় এখানে একটা মেয়েকে, যিনি এখানে কোনো আনা ফ্যামিলির পক্ষ থেকে এসেছেন এবং তার নাম আমাদের শচনে বলা হয়। আর সে এখানে ইটুকিকেও ধরে ফেলেছে। ইসুকে বলে, অরে তোমরা আমাকে কেন ধরছো, আমার তো এখানে কিডন্যাপ হয়েছিলাম। না তো আমি কিডন্যাপ করিনি, কিন্তু এই লোকেরা তার কথা নিচ্ছে না। এরপর উইল তার কোনো ননাহিনার কাছে যায় এবং সে বলে, অরে তাকে ধরো না, সে কিছু করেনি। এরপর এই লোকেরা এখানে ইচুকিকে ছেড়ে দিই আর এই দিকে দেখি আমাদের ইচুকিকে, আর সে মনোযোগ দিয়ে ওদের দিকে তাকাতে থাকে। তারপর কোনো না বলে, সুজন আমাকে এটা দাও। বলে, কি দরকার? ওর কোনো না বলে, আসলে আমাকে এখানে ইচুকি দরকার। ও বলে, কি ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি এটা নিয়ে যাব। চিন বদলায় আর আমরা দেখি ইচুকি গাড়ির ভিতরে বসে আছে। আর ও সিজুনকে বলে, সব ঠিক আছে কিন্তু একটা কথা বলো, আমরা আসলে এখানে কি কর আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি একটু জিজ্ঞেস করতে পারি? সিজন বলে, চুপচাপ বসে থাকো তাহলে আমি তোমাকে বলছি। আর একটু পরে দেখি যে সিজন আছে না, তার ফোনে একটা মেসেজ আসে। সে মেসেজ পড়া শুরু করে আর বলে, ঠিক আছে এখন সব ঠিক আছে, তুমি 100 বছরের ছেলে, তোমার নিজের কাজটাই তুমি করো। তোমার পিতামাতারা কাল তোমাকে এভাবেই ছেড়ে চলে গেছে, তোমার টাকা তেমনই নিয়ে এখন তুমি দারিদ্রের মধ্যে আছো আর তোমার বাড়িটাও এখন বিক্রির পথে। সে বলে, এটা সব কবে হলো? আমার বাড়ি কিভাবে বিক্রি হতে, কোথায় থাকবো আমি? এরপরও বলে, চলা কিছু না, তোমার পেছনে কেউ নাই, তোমার কোনো ক্রিমিনাল রেকর্ডও নাই, তো তুমি এখানে একদম নিরাপদ এই পজিশনটা পালনের জন্য। ও বলে, কোন পজিশনের কথা বলছো আর তুমি কার ব্যাপারে কথা বলছো? তখন তার শ্বশুর বলে, তো তুমি এখানে লেডি হিনাকের জন্য কাজ করবে? সে জিজ্ঞেস করে, মানে কি? আমি আসলে কি বলতে চাচ্ছ? আমি মেয়েদের মতো কাজ করব? সে বলে, না না মেয়েদের মতো না, একটা বাটলারের মতো। তারপর আমরা দেখতে পাই হিনাকা আর সে এখানে ইচ্ছুকের মতো বেশ কাছাকাছি হয়ে গেছে। যাওয়ার সময় মানে সে অনেক চিপকে ঘুমাচ্ছিল এবং সিজ বলল, ও তাহলে আমি বুঝলাম, শেষ পর্যন্ত তোমাকে এত বেশি কেন পছন্দ। ফিল আমার তো এটা নিয়ে কোনো
সমস্যা নেই, কিন্তু যদি তুমি এখানে কিছু খারাপ করার ভাবো আমি তোমার কিলো ছোট ছোট টুকরা করে দেব, যার জন্য তোমরা গুনতেই থাকবে ও কি বলেছিল। আমি বুঝিনি আমি তোমার ভাবার মতো কিছু করবো না, ও বলল। তাহলে ঠিক আছে, সিন বদলাল এবং আমরা দেখি এখানে সবাই অবশেষে নিজের বাড়িতে পৌঁছে গেছে, মানে কোনো আনা এসেছে বাড়িতে। আর ভাই, যাকে আমরা ইচুই বলি, সে ওর চেহারা দেখে সত্যিই শকট হয়ে গেছে যে শেষ পর্যন্ত কেউ এত ধনী কি করে হতে পারে, আর এত টাকা তাদের কাছে কোথা থেকে আসে। মানুষগুলো ভিতরে ঢুকে যায়, আর যে ইচুকি সে এখনো এই মহলটা দেখেই আছে। তখন সিজন বলল, শেষ পর্যন্ত তুমি কি দেখছো? সে বলল, সোজা কথা বলতে আমার কাছে তো ঘুষ বোমা এসে পড়েছে, মানে আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না যে আমি আসলেই এইসব দেখছি। তারপর সিন শিফট হয় আর আমরা দেখি এখানে কোনোহানার বাবা কেসে এখানে বসে থাকে আর বলে, আমি কোনার ড্যাড, তোমাদের দেখে খুব খুশি লাগলো আর ভালো লাগলো যে তোমরা এখানেই পুরো নিরাপদে আছো। সে বলে, হ্যাঁ আমরা আপাতত নিরাপদই আছি। তারপর বলে, ঠিক আছে তোমাদের একটা কাজ আছে। উইল জিজ্ঞেস করে, কোনা ঠিক কি কাজ? সে বলে, তুমি এখন দেখলে বুঝতে পারবে। আর যার ড্যাড থাকে সে এখানে একটা টিভিতে না নিজের মেয়ের ভিডিও চালায়, আর আমরা সেখানে কোনো বানা দেখি ভাই এর দুইটা পার্সোনালিটি আছে, মানে এখানে মানুষের মাঝে ওকে খুবই ভালো ব্যবহার করে, ভালো পড়াশোনা করে আর সব কাজ খুব ভালোভাবে করে, তাই লোকজন মনে করে যে ও খুব ভালো, খুব বুদ্ধিমান আর প্রতিটি কাজ খুব সুন্দরভাবে করে নেয়। কিন্তু ওর আরেক দিক আছে যা অনেকটাই অস্বাভাবিক, মানে এখানেও অনেকটা বাচ্চাদের মতো আচরণ করে, যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে বাচ্চাদের মতো আচরণ করে, ঝরঝর করে কাঁদতে পারে, অর্থাৎ ও সবই করে যা ছোট বাচ্চারা করে, আর এটাই ওর আসল ব্যক্তিত্ব। আর তারপর ওর সঙ্গী বলে, ওরে বাপরে, এটা তো আমি একদম ভাবতেও পারিনি যে ও এমন ব্যবহার করতে যাচ্ছে। সে বলল, হ্যাঁ একদম তুমি যেটা দেখ, এরা দুইজনেই তাদের কোনো হাই। তো তোমার কাজ হলো এই মানুষটা এই পার্সোনালিটি থেকেই বাঁচানো। তোমার তো জানা আছে আমাদের গ্রুপের কত শত্রু আছে, তাই আমি চাই তুমি এর পার্সোনাল কেয়ারটেকার হয়ে যাও। আমি তোমায় দিনে মহাশিয়ান দেব। সে বলল, কি 200? সে বলল, ওকে ঠিক আছে আমি তোমায় 500 দেব। সে বলল, কি 500? সে বলল, হ্যাঁ একদম। সে বলল, না না আমি 5 চাই না, আমার তো শুধু 500 ইয়েন দরকার। সে বলল, ওই না তুমি কি ভাবো কেয়ারটেকারের জব এত সহজ? দেখো কেয়ারটেকারের কাজ মানে তুমি সবকিছু করতে হবে না, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় আমার মেয়ের পাশে থাকতে হবে না, তাকে খুঁজে দেখা দরকার যাতে তুমি তাকে পৃথিবী থেকে বাঁচাতে পারো। এটা বলে, ঠিক আছে আমি বুঝেছি। তারপর ওর বাবাও বলে, তাহলে বলতো এখন তোমার কত টাকা দরকার? তারপর সেই মানুষটা বলে, ঠিক আছে এখানে আমাকে দিনে 2,000 ইয়েন চাইও। বলে, ঠিক আছে আমি এত দেই। আর তারপর ওর বাবা বলে, আর হ্যাঁ একটা কথা মনে রেখো, যদি তুমি আমার বেটার সঙ্গে কিছু করার চেষ্টা করলে। এ পর্যন্ত ইচুকি বলে, না তো তুমি আমার কলাগুলো ছোট ছোট টুকরো করে নষ্ট করে দেবে। এটা বলে, আমি কিছু করব না, সরাসরি তোমার প্রাণী ধরা ছাড়া। এটা শুনেই ইচুকির চোখ ফাটা। সে মনে করে এখানে সবাই যেন আমাকে মারতে এসে সিন পাল্টে যায়। আমরা দেখি ইচুকিকে এবং তাকে তার ঘর দেখানো হয়। এখানে তার সুজন আসে এবং বলে, আসলে এখানে তোমাকে কি করতে হবে, কিভাবে করবে, আর পুরো দিনের শিডিউল কেমন হবেও তো আমাকে এইসব করতে হবে। এবং এখানে যে সুজিনো আছে নাকি, সে একটা একটা করে অনেকগুলো বই দেয় আর বলে, এগুলো সব মডিউল যা তোমাকে ফলো করতে হবে, যেন জানো কিভাবে তোমার কোনো আনার আশপাশে থাকা উচিত, তার সাথে কি কাজ করতে হবে আর কি না করতে হবে, যাতে ও রাগ না লাগে। আমি বললাম, ঠিক আছে আমি একদম এমন করব। আর সে বলল, হ্যাঁ আরেকটা কথা, এত সব করার পর তোমাকে এখানে ফিজিক্যাল ট্রেনিংও নিতে হবে। আমি বললাম, কি? কিন্তু কেন নিতে হবে? তুমি তো জানো আমি এখানে অনেক কাজ করে শিখরা আছে আর আমি বেশ স্ট্রং। সে বলে, আরে ওটা তো এখনই বুঝে নেব, টিচিং শিফট হয়। আর আমরা দেখি এখানে ট্রেনিং চলছে। আর ভাই এখানে আমাদের বন্ধুর অবস্থায় খারাপ হয়ে যায়, মানে ওকে এখানে এমন নাড়া মারা দেয় যে পুরো শরীরটাই ড্যামেজ হয়ে যায়। আর আমাদের বুঝতে হয় যে আসলে আমাদের ইতোসুকিও তো ওই একই স্কুলে যাবে যে স্কুলে আমাদের কোনা যায়, কারণ সে তো ওর কেয়ারটেকার। আর এপিসোড শুরুতে যে ইতসুকি থাকে না, একই স্কুলের কথা বলছিল। বেল সাইন শিফট হয় আর আমরা দেখি ইতোসুকিকে এখন রাতের সময় সে নিজের বিছানায় ঘুমাতে যায়। তখন সে বুঝতে পারে যে তার বিছানার নিচে কিছু আছে। সে ওখানে কম্বল তুলে দেখে ভাই তার বিছানার নিচ কোনায় কোনো না ঘুমিয়ে আছে। ইতোসুকির হাতে এসে পড়ে। তখন সে বলে, ভাই তুমি এখানে কি করছি? এখানে আসার জন্য কারা বলেছিল? আর সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নিজের রুমে যাও। কোনো না বলে, না একদম না, এটা আমার কেয়ারটেকারের বিছানা আর আমি ঠিক এই বিছানায় আসি। শুনব। সে বলছে, আরে ভাই আমি কি বলি এই মেয়েটা। আর তখনই আমরা দেখি এখানে কোনোর ফোনে কেউ মেসেজ পাঠায় আর সেটা ইউডির থেকে। আর সে তার সঙ্গে কথা বলে। ইউডি তার ছোটবেলার বন্ধু আর সে তাকে স্কুলে যেতে বলছে আমি তোমার অপেক্ষা করছিলাম, সে এসে পৌঁছায়নি, ওই অন্য কেউ। এরপর তার ইসুকি তাকে বোঝায়, ভাই দেখ আমি এখন আসতে পারবো না, আমি কোথাও আটকা পড়েছি। সে বলে, আমি কল করব। সে বলে, না তোমাকে কল করতে হবে না। ঠিক তখনই আমরা দেখি পেছন থেকে যে যার কোনো না কোনো কথা থাকে সে উঠে এসে জানতে চায়, আরে কি হয়েছে, তুমি এখানে ফোনে কার সঙ্গে কথা বলছো? সে বলল, কেউ না, ও তো আমার ছোটবেলার বন্ধু। কিছু না ভেবে তার ফোনটা নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর বলল, দেখো তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো সেভাবে আর কথা করো না। তুমি যেমন সকালে আমার সঙ্গে কথা বলেছিলে ঠিক একইভাবে কথা বলো, আমি সেটা খুব পছন্দ করি। তারপর ইটুকি ওর সঙ্গে ঠিক সেভাবেই কথা বলা শুরু করলো। সে বলল, হ্যাঁ এটা অনেক ভালো, চল শুভ রাত্রিকাল দেখা হবে। সে বলল, আরে কিন্তু তুমি তো তোমার রুমে চলে যাও। কিন্তু ভাই আমাদের যাক যাওয়া তো একদম এখানেই শেষ হয়ে যায়।
যায়। আর এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে গেল। তো কমেন্টে জানিও তোমার এপিসোডটা কেমন লেগেছে, এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চল দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।